They have no navy. They have no military. They admit they're losing. They're begging to make a deal. যুদ্ধবিরতির যে পরিকল্পনা সামনে আনছেন ডোনাল্ড ট্রাম্প তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান বলছে এটি কোনো শান্তির উদ্যোগ নয়, বরং একটি কৌশলগত বিরতি যেখানে যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থান পুনর্গঠনের সুযোগ খুঁজছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে দিয়েছেন, কোনো আনুষ্ঠানিক আলোচনা চলছে না এবং যুদ্ধ থামানোর প্রশ্নে তারা শুধু বিরতি না, বরং পূর্ণাঙ্গ সমাধান চায়। অর্থাৎ যুদ্ধের গতি এখন কূটনৈতিক টেবিলে নয়, বরং ময়দানের বাস্তবতায় নির্ধারিত হচ্ছে। এদিকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের উপর। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় মার্কিন প্রশাসনের ভেতরেই বিভক্তি দেখা যাচ্ছে, আর বৈশ্বিক পর্যায়ে তেলের বাজার অস্থির হয়ে উঠেছে। হরমুজ প্রণালী ঝুঁকিতে, জ্বালানির দাম বাড়ছে, সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই অবস্থায় যুদ্ধ দ্রুত শেষ করার চাপ বাড়লেও বাস্তবে যুক্তরাষ্ট্র সেই নিয়ন্ত্রণ ধরে রাখতে পারছে না, কারণ যুদ্ধ এখন আর একমুখী নয়। ইরান সরাসরি ও প্রক্সি উভয় ফ্রন্টে চাপ তৈরি করে রেখেছে বলে মতামত দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইরানের ভাষ্যমতে এই যুদ্ধবিরতির প্রস্তাব আসলে একটি রাজনৈতিক কৌশল, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের সামরিক ব্যর্থতা আড়াল করতে চাইছে। আইআরজিসির গোয়েন্দা সূত্র দাবি করছে, সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র ও যুদ্ধ বিমানের কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। ইরানের পাল্টা হামলায় যে দুর্বলতাগুলো প্রকাশ্যে এসেছে তা আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলতে শুরু করেছে, যেখানে মার্কিন সামরিক প্রযুক্তির প্রতি আস্থায় ফাটল দেখা যাচ্ছে। যুদ্ধের পরিস্থিতি এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে ফলাফল শুধু যুদ্ধক্ষেত্রে নির্ধারিত হচ্ছে না, বরং অননুমেয়। যুক্তরাষ্ট্র দ্রুত সমাপ্তি চাইছে, কিন্তু ইরান সেই তাড়াহুড়োতে রাজি না, কারণ সময় যত যাচ্ছে যুদ্ধের নিয়ন্ত্রণ ততই সরে যাচ্ছে ওয়াশিংটনের হাত থেকে। এই বাস্তবতায় সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র আদৌ কি অর্জন করতে পেরেছে? 11,000-এর বেশি টার্গেটে হামলা, খার্গ আইল্যান্ডে আঘাত, দক্ষিণ পার্শ্বে ক্ষতি, সবকিছু মিলিয়েও ইরানের মূল সামরিক কাঠামো পুরোপুরি ভেঙে পড়েনি, বরং তাদের মিসাইল ও ড্রোন সক্ষমতা এখনও সক্রিয় এবং আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কের কারণে এই সক্ষমতা দ্রুত পুনরুদ্ধারযোগ্য। বিশ্লেষকরা বলছেন, 34তম দিনে যুদ্ধের ধরন অনেকটাই বদলে গেছে, যেখানে প্রতিটি ফ্রন্ট আলাদা চাপ তৈরি করছে। ইয়েমেনের হুথি, লেবাননের হিজবুল্লাহ, ইরাকের মিলিশিয়া, এই পুরো আঞ্চলিক নেটওয়ার্ক যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একই সাথে সক্রিয়। ফলে যুক্তরাষ্ট্র যেখানে একটি ফ্রন্টে শক্তি প্রয়োগ করছে, সেখানে অন্য ফ্রন্টে নতুন ঝুঁকি তৈরি হচ্ছে। সময়ের সাথে সাথে এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য আরও ব্যয়বহুল হয়ে উঠছে। প্রতিদিনের অপারেশন, মোতায়েন, আকাশ প্রতিরক্ষা, আঞ্চলিক ঘাঁটি রক্ষা, সব মিলিয়ে এটি পরিণত হয়েছে ব্যয়বহুল যুদ্ধে। বিপরীতে ইরান তুলনামূলক কম খরচে ড্রোন ও প্রক্সি ব্যবহার করে যুদ্ধকে দীর্ঘায়িত করছে। এই ব্যয়জনিত অসামঞ্জস্যতা দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের কৌশলকে দুর্বল করে দিচ্ছে। এই যুদ্ধে কে জিতবে সেটি হয়তো পরবর্তীতে নির্ধারিত হবে, কিন্তু এই মুহূর্তে কে যুদ্ধ থামাবে সেটি আসল প্রশ্ন। যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে চাইছে, ইরান চাইছে শর্ত ঠিক করতে। আর যখন যুদ্ধের শেষে শর্ত নির্ধারণের ক্ষমতা প্রতিপক্ষের হাতে চলে যায়, তখন সেটি আর যুদ্ধ থাকে না, সেটি হয়ে ওঠে কৌশলগত নিয়ন্ত্রণ হারানোর ইঙ্গিত।